বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন, তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনও যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন, এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন। ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে, যে শর্ত 1, শর্ত 2, ডাক্তাররা কোনো শর্ত দেয়নি, ডাক্তাররা এইটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক, এবং এটা সাধারণ মানুষের কথা মেনেই। একদম আমরা তো একটাই জিনিসটা যেখানে অ্যাটলিস্ট আমি সিনিয়র অফিসিয়ালদের থেকে যেটা জানতে পারলাম, লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করবো এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। লাইভ স্ট্রিমিংয়ে কি মনে হয় আপনাদের কি মনে হয় বলুন না, আপনারা মিডিয়া বন্ধুরা তো এখানে আছেন, এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই? এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি, বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনড় আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি, সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আর আমরা এখানে আলোচনা করতে কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে। যখন কলকাতা পুলিশের হাতে ছিল, যখন কলকাতা পুলিশের হাতে ছিল, তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। যখন সিবিআই এর হাতে গেছে, তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। আরেকটা জিনিস আমি বলবো যে উনি বললেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে 3 দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা আজকের যে মেল ছিল তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ মিনিস্টার will be happy to meet us। এই কথার উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবেন, এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি। আপনারা যদি দেখেন আমাদের মেলটি, তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই, কিন্তু আমরা সেই দেখা করতে আসছি, আলোচনা করতে আসছি। তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এটা আমরা একটু ক্লারিফাই করতে চাইবো। আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব। রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা, যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা স্বচ্ছভাবে কথা বলছি, এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন, তাহলে এই জিনিস আজকে হতো না। উনি বলছেন যাদের এগেইনস্টে কমপ্লেইন ছিল তাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি, আমরা এই স্বচ্ছতা চেয়েছিলাম, উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন। সেটা আমাদের জানা কি করে সম্ভব? আমরা তো সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি, তখন তো আমাদেরকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল, কার থাকার কথা ছিল না? মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে কোনো
দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, খুব সম্মান রেখে বলছি, উনি বয়স্ক মানুষ, উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন, যারা সিনিয়র পুলিশ অফিসিয়াল ছিলেন, তাদেরকে যদি আপনারা ডেকে এনে প্রেস কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার পর মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল সেটার কি বক্তব্য। ফলে বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন, একদমই নয়। আমরা 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 আমাদের আন্দোলন মঞ্চে ফিরে যাব, ওখান থেকে আমরা আবার রাতের বেলা অবশ্যই প্রেস মিট করব, এইটুকুই বলা। We are already appealing. আমি বলছি, দেখুন, আমি আবার সুস্পষ্ট করতে চাই যে এই যে মিটিংয়ে আমরা সমাধান সূত্র খুঁজে পাবো এই আশাতেই উনিও ছিলেন, আমরাও একই জায়গাতেই ছিলাম। মাঝখানে বাধাটা হয়ে দাঁড়ালো এই জটিলতা, যেটা উনি বলছেন যে এই লাইভ স্ট্রিমিং এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটা জটিলতার হয়ে দাঁড়ালো। তো আমরা তো অ্যাপিল এখান থেকেই করছি। ওনারও সদিচ্ছা আছে, আমাদেরও সদিচ্ছা আছে, হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে, যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন, রাস্তায় বসে আছেন, তাদেরও সদিচ্ছা আছে। তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা অবশ্যই করছি। আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে, একবার আলোচনা না হোক, দুবার হোক, তিনবার হোক, চারবার হোক, কিন্তু আলোচনার মাধ্যমেই হবে। তখন লাইভ স্ট্রিমিং চাই। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে কারোর বিরুদ্ধে, আপনারা সিবিআইতে যাচ্ছেন না কেন, এটা উনি বলছেন। কারণ এখন পুরো ব্যাপারটাই সিবিআইয়ের হাতে, রেপ কেসটাও সিবিআইয়ের হাতে, কারাপশনের কেসটাও সিবিআইয়ের হাতে। যদি আপনাদের স্পেসিফিক কোনো অ্যালিগেশন থেকে কারোর এগেইনস্টে। আপনারা শুনছিলেন এই মুহূর্তে নবান্নর বাইরে আন্দোলনকারীদের এই মুহূর্তের প্রেস কনফারেন্স, এবং এই প্রেস কনফারেন্স থেকে যেটা উঠে এলো, লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো ধরনের কোনো বৈঠকে না করে দিলেন আন্দোলনকারীরা। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমি পদত্যাগ করতেও রাজি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করবেন? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথা বললেন, পদত্যাগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বাংলার, এই মুহূর্তের প্রাইম টাইমে জবাব চায় বাংলাতে সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করতে চলেছেন আর কয়েকদিন বা কয়েক ঘন্টা, এবং তারপর হয়তো এরকম প্রয়োজনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করার পর সত্যিই পদত্যাগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে এক্সিট রুট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক এই ব্যর্থতার এক্সিট রুট নিজেই ঘোষণা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করতে চলেছেন? সমস্ত মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর, ইস্তফা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমস্ত মন্ত্রিত্ব থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই জল্পনা উস্কে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এই ফেলিওর, অর্থাৎ এই প্রশাসনিক ব্যর্থতা এবং কলকাতা পুলিশ কমিশনারকে বাঁচাতে, স্বাস্থ্য সচিবকে বাঁচাতে, স্বাস্থ্য সিন্ডিকেটকে বাঁচাতে নিজে তার মানে ইস্তফা দিয়ে চলে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ আসবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন একবার শুনবো। ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ হলে কি ভয় পান? এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা যে ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের
দেখে এবং তাদের যে তেজ, সেই তেজ দেখে কি একটু একটু করে নিজে ব্যাকফুটে আসছেন এবং অবশেষে চাপের মুখে কি পদত্যাগ করতে চলেছেন? পদ ছাড়ার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করতে চলেছেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করতে চলেছেন? আজ সন্ধ্যেবেলার সবচেয়ে বড় খবর, এই খবর গুঞ্জন থেকে, ফিসফাস থেকে ব্রেকিং নিউজে পরিণত। মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজে মুখে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে পারেন। বড় কথা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, আরেকটা ব্রেকিং নিউজ, একদিকে নবান্ন থেকে এই ব্রেকিং নিউজ, অন্যদিকে রাজভবন থেকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট রাজ্যপাল সিভি আনন্দ বোস সোশ্যালি বয়কট করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে কোনো অনুষ্ঠানে ডাকবেন না বোস। অভয়া কাণ্ডের জের, মমতাকে লেডি ম্যাকবেথের সঙ্গে তুলনা। বিনীত গোয়েলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ, বিনীত গোয়েলকে বয়কট করছেন। স্বরাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী দুজনই ব্যর্থ। একদিকে রাজ্যপাল যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তিনি বলছেন দুই দপ্তরের একটাই মন্ত্রী, তিনি ব্যর্থ মন্ত্রী। আর অন্যদিকে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পদত্যাগ করতে রাজি। এই মুহূর্তে একটি সন্ধিক্ষণের মুখোমুখি আমরা দাঁড়িয়ে রয়েছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া শোনালাম এবং অন্যদিকে শোনাচ্ছি রাজ্যপাল সিভি আনন্দ বোস সামাজিকভাবে সমস্ত প্রোগ্রাম বয়কট করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভি আনন্দ বোস ঠিক কি বলেছেন ছোট্ট করে শুনবো। In solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister, nor will I participate in any public program which involves the Chief Minister. My role as governor will be confined to the constitutional obligations which I have discharged in respect to the Chief Minister. একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করতে চলেছেন সিভি আনন্দ বোস। রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক অনুষ্ঠানে থাকবেন সেখানে সিভি আনন্দ বোস থাকবেন না। লেডি ম্যাকবেথের সাথে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো এবং সেই ছবিটা পিসিআরকে বলবো দেখানোর জন্য। একে একে ডাক্তারেরা বাসে উঠে পড়ছেন, সেই ছবিও আমরা নবান্ন থেকে পাচ্ছি। একবার ফুল ফ্রেমে এই মুহূর্তে একবার সেই ছবিটা দেখতে চাই। নবান্নে লাইভ স্ট্রিমিং মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলেন না। এক এক করে ডাক্তারেরা বাসে উঠে পড়ছেন, সিট দ্বারা সোজা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন আপনি লাইভ স্ট্রিমিং চালু করতে দিন। কি এমন লুকাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? কার নাম বেরিয়ে আসতে পারে, কার নাম বেরিয়ে আসতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ চালু করতে দিলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ চালু করতে দিলেন না? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ঘনিষ্ঠ চিকিৎসক তার নাম বেরিয়ে আসতে পারে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বলার থাকবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভে ভয় পাচ্ছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সংবাদ মাধ্যমের লাইভ স্ট্রিমিং এর সামনে ঘন্টার পর ঘন্টা প্রেস কনফারেন্স করেন, তিনি কেন ভয় পাচ্ছেন? দেখুন এই মুহূর্তে সেই ছবি যেখানে বাস বেরিয়ে যাচ্ছে, যে বাস ট্রাভেলার বাস করে জুনিয়র ডাক্তারেরা এসেছিলেন নবান্নতে। নবান্ন সভাগৃহের সামনে জুনিয়র ডাক্তারদেরকে প্রথমেই বলা হয় মোবাইল ফোনগুলো জমা রেখে দিতে হবে এবং সেখান থেকে শুরু এই দ্বন্দ্ব। মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভে ভয়? লাইভ হলে ভয় কেন? এই প্রশ্ন বাংলার মানুষের। লাইভ হলে ভয় কেন? এই বাস এই মুহূর্তে বাস চলে যাচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। বাস বেরিয়ে গেল। লাইভে কেন ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ হলে কিসের ভয়? আপনি তো সমস্ত প্রশাসনিক বৈঠক লাইভ করেন এবং মাথায় রাখবেন পরিবহ মুখার্জির
ঘটনার সময় আমার কাছে সেই ফুটেজ আছে, সেই ফুটেজ আপনাকে দেখাবো। পরিবহ মুখার্জির সময় সেটাও আসলে মানুষকে জানানোর কোনো বিষয় ছিল না, ডাক্তারদের সাথে মিটিং ছিল, প্রথম থেকে শেষ অবধি লাইভ স্ট্রিমিং চলেছে। কেন চলেছে? সেই সময় আপনার ঘনিষ্ঠ কোনো চিকিৎসকের নাম বেরিয়ে আসতে পারতো না। হেলথ সিন্ডিকেটের মাথায় কারা? লাইভে শুনুক না বাংলার জনগণ। আমরা আনইন্টারাপ্টেড, ব্রেকলেস, কোনো ব্রেক নেব না, লাগাতার এর পরের দিন যেদিন লাইভ স্ট্রিমিং হবে লাগাতার শোনাবো। কিন্তু লাইভে কেন ভয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রিজাইন করবেন। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে 3টে পোস্ট থেকে রিজাইন করতে চলেছেন? মুখ্যমন্ত্রী পদ থেকেও রিজাইন করতে চলেছেন, স্বাস্থ্যমন্ত্রী পদ থেকেও রিজাইন করতে চলেছেন, পুলিশ মন্ত্রী পদ থেকেও রিজাইন করতে চলেছেন। প্রয়োজনে তার মানে এই মুহূর্তে 3টে পদ থেকেই তার মানে ইস্তফা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3টি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন। আমাদের সূত্র, এই মুহূর্তে আমাদের সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছা প্রকাশ, সেই ইচ্ছা প্রকাশের খবর তৃণমূল পার্টি অফিসগুলোতেও পৌঁছে গেছে। এবং তৃণমূল সূত্রে আমরা যে জানতে পারছি, অন্য কেউ যদি স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলান, সেটা নিয়েও এবার জল্পনা চলছে। কে হতে চলেছেন পরবর্তী পুলিশ মন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন? কে হতে চলেছেন পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী? বিনীত গোয়েল থেকে যাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে ইস্তফা দিয়ে চলে যাচ্ছেন। নারায়ণ স্বরূপ নিগম থেকে যাচ্ছেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ইস্তফা দিচ্ছেন প্রয়োজনে। ভয়ঙ্কর খবর এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন এই মুহূর্তে বড় খবর। পাশাপাশি যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে আমি তিনজনকে পরিচয় করিয়ে দেব যারা এই মুহূর্তে রয়েছেন, তাদের থেকে প্রতিক্রিয়া, প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে নেব। প্রদীপ মিত্র এই মুহূর্তে রয়েছেন, প্রাক্তন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এই মুহূর্তে প্রাক্তন শিক্ষা অধিকর্তা আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং অনুরণন পাল আন্দোলনকারী চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। আমি অনুরণন আপনার কাছে প্রথমে যাচ্ছি। অনুরণ, আপনার প্রথম প্রতিক্রিয়া এই লাইভ স্ট্রিমিংয়ে এত ভয়, এবং দ্বিতীয়ত লাইভ স্ট্রিমিং নিয়ে কথা হচ্ছে, পদত্যাগ যে 5 জনকে করার কথা আপনারা বলেছেন সেই নিয়ে কথা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে আমি প্রয়োজনে পদত্যাগ করে দেবো। আপনার প্রতিক্রিয়া? লাইভ স্ট্রিমিংয়ে কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? আমরা এই কথাটাই বলছি। কি বলছেন আপনারা? যে বলছি যে লাইভ স্ট্রিমিংয়ে কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? এই আন্দোলনের মঞ্চ থেকে অনেকগুলো স্লোগান উঠেছে, আজকে নবান্ন থেকে আরেকটা স্লোগান উঠে গেল যে লাইভ স্ট্রিমিংয়ে কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ অবধি করতে রাজি, কিন্তু তিনি লাইভ স্ট্রিমিং করতে রাজি নয়। মানে পদত্যাগের মতো অবধি তিনি পৌঁছে যাচ্ছেন, কিন্তু তিনি লাইভ স্ট্রিমিং করতে রাজি হচ্ছেন না। কারণটা কি জানেন? কারণ এই আন্দোলন যারা চালাচ্ছেন, যাদেরকে এই মুখ্যমন্ত্রী, এই প্রশাসন বারবার দ্বিধাবিভক্ত করে দেওয়ার চেষ্টা করছেন। আজকে প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন যে 2-3 জন জন্যই নাকি আন্দোলনটাকে তারা কথাবার্তা বলছে না, বা প্রথমে তিনি বলেছিলেন 15 জনের সাথে দেখা করতে চান, এই বলে তিনি আন্দোলনটাকে ভাগ করে দিতে চাইছেন। কিন্তু এই যে সংগঠিত আন্দোলন, এই আন্দোলনের যে স্পিরিট, এই আন্দোলনের স্পিরিটটাকে তিনি ভয় পাচ্ছেন। কারণ কিছুদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে অনেক দিন তো হলো, উৎসবে ফিরে যান। এই কথা বলার পর ওই আন্দোলনের মঞ্চ থেকে এই স্লোগান উঠেছে যে বাজবে শঙ্খ, বাজবে ঢাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়েছে, কারণ সিদ্ধারা সোজা রেখে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করছেন। আমরা আগেও দেখেছি বহু প্রশাসনিক মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আইপিএস, আইএস অফিসার, ডিএম, এসডিও, বিডিও তাদেরকে উনি ধমকানি দিয়েছেন, এবং তারা তাদের সেই বাঁকানো সিদ্ধারাটা নুইয়ে দিয়ে কখনো বলেছেন থ্যাংক ইউ ম্যাডাম, কখনো বলেছেন সরি ম্যাডাম। কিন্তু উনি এটা উপলব্ধি করেছেন এই যে আন্দোলনের স্পিরিট, সেখানে তিনি যদি ডাক্তারদেরকে ধমক চমক দেন, পাল্টা ওই দিক থেকে প্রতিক্রিয়া আসতে পারে, উনি এই ভয়টা পেয়েছেন। কিন্তু অনুরণন, এইটা কি তার মানে এক্সিট রুট? এটা আমি তোমার থেকে এই উত্তরটা নিচ্ছি না, কারণ তুমি রাজনৈতিক বিশ্লেষণ বা অন্য কোনো কাটাছেড়া রাজনীতি নিয়ে করো, সেটা তুমিও হয়তো চাও না, আমিও চাই না। কিন্তু ঝন্টু বড়াইক রয়েছেন এবং প্রদীপবাবু রয়েছেন, এসমা জারি এবং অন্যান্য যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেটা নিয়ে। কিন্তু ঝন্টুবাবু, আপনি দেখলেন এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, গোটা বাংলায় আলোড়ন পড়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রিজাইন করতে চলেছেন। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, এবং সেটা বিবিজিতে আমরা আরেকবার দেখানোর চেষ্টা করব সেই ব্রেকিং নিউজটি, যেখানে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যে ছবিগুলো দেখেছেন। আবার আপনাদের বলছি, পদত্যাগ করতে চলেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? লাইভ সম্প্রচার নিয়ে কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা পজিটিভ শুনলাম না, কিন্তু চাপের মুখে কি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চলেছেন? এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে
ডাক্তারদের শর্তগুলো বা ডাক্তারদের যে দাবি, 5 দফা দাবি, ঝন্টু বড়াই 5 দফা দাবি না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে 1 দফা দাবিতেই নিজে কনভিন্সড হলেন, নিজে চলে যেতে চলেছেন? মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে, পুলিশ মন্ত্রিত্ব ছেড়ে, স্বাস্থ্যমন্ত্রিত্ব ছেড়ে পদত্যাগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝন্টু বড়াই কেন করছেন, কেন বললেন এই কথাগুলো? আমি তোমাকে বলি, দেখো, দুটো অপশন হতে পারে। এটা একটা পলিটিক্যাল কৌশল হতে পারে যে প্রেশারটাকে মিনিমাইজ করে দিয়ে স্প্রেড করে দাও নিরপরাধ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝখানে। আর দ্বিতীয়, এই একটা কথা বলে নিয়ে তিনি এন্টার ব্যবস্থাটার অভিমুখটাকে ঘোরানো, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি উৎসব, মৎসব কত কিছু বলেছেন। আমি তোমাকে বলি কেন মমতা ব্যানার্জি এগুলো বলছেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে অপশনলেস এই কারণে, তুমি যে আসমার কথা বলেছিলে তার আগে আমি একটা কথা বলি, মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল, তুমি অনেক প্রোগ্রাম করেছো, এই রায়ের মধ্যে তুমি একটা জিনিস ভালো করে দেখো, 12 পাতার 18 নম্বর প্যারাগ্রাফটা। আপনাকে একটু থামাচ্ছি, আপনি যেটা নিয়ে কথা বলছেন খুব সিরিয়াস বিষয়। সুপ্রিম কোর্ট একদম ঠিক বলছেন, এটা বাংলার মানুষকে একটু জানান। সুপ্রিম কোর্ট তার মানে কোনোভাবেই বলেনি তুমি ভাই বিকাল 5টার মধ্যে জয়েন না করলে তোমার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট শাস্তি নেবে, মানে এটা কোনোভাবেই আদালত অবমাননা বা কন্টেম্প্ট অফ কোর্ট নয়। তার মানে আমি তোমায় পরিষ্কার বলছি, 18 নম্বর প্যারাটাকে প্রেফারেবলি সেফটি অ্যান্ড সিকিউরিটি টার্মস অ্যান্ড কন্ডিশনে সেকেন্ড টার্মটা কোরিলেটেড করেছিল। আমার খেয়াল পড়ে 1990 থেকে 91-এ এআইআর মাদ্রাসে একটা মামলার রায় হয়েছিল, ঐতিহাসিক 323 পাতার রায়টা। সেখানে স্পষ্টভাবে তৎকালীন মাদ্রাস কোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট করে এটাকে স্ট্যাম্প দেয়, যে লিগালাইজ করে যে অর্ডার হুইচ ইজ বিং ক্যাপাবল অফ মোর দ্যান ওয়ান মিনিং কান বি কনসিডার অ্যাজ কন্টেম্প্ট। অর্থাৎ তোমাকে বুঝতে হবে দুটো প্যারালাল অর্ডারের মধ্যে প্রেফারেবলি যে অর্ডারটার ভিত্তিতে আরেকটা অর্ডার দাঁড়িয়ে থাকে, তুমি প্রথম অর্ডারটা যদি সাজেস্টিভলি ফুলফিল না করো তাহলে পরের অর্ডারটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে তারা সেফটি সিকিউরিটি ন্যূনতম আশ্বাসটুক পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর থেকে পায়নি। এতে দ্বিতীয় যে টার্মটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা সোকল বলেছে কাজে ফিরে যেতে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। দ্বিতীয় আসমার ক্ষেত্রে তোমাকে বলি, এই এমার্জেন্সি যে আইনটা, এসমা নিয়ে জন্টু বড়াই, আমি এসমা নিয়ে নির্দিষ্টভাবে প্রদীপ মিত্র এবং আপনাকে একদম দুজনকেই আমি বলার জন্য অনুরোধ করব, কিন্তু তার আগে আমি একবার পিসিআরকে বলবো যে বাসটি যাচ্ছে সেই বাসের ছবিটি একবার ফুল ফ্রেমে দেখানোর জন্য। যে বাসটি এই মুহূর্তে আমরা দেখলাম, ডাক্তারেরা যে বাসটি নিয়ে যাচ্ছে, এই বাসটি দেখুন পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে বাসটি, এবং যদি সেই বাসের পেছনের ছবিটা আমরা দেখতে পাই, দেখুন সৌহার্দ্য লেখা আছে। এটাও বোধহয় কাল সকালবেলা সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের প্রথম পাতায় ছবি দেখা যাবে। দেখুন বাসটার নাম সৌহার্দ্য লেখা বাস নিয়ে ডাক্তারবাবুরা এলেন, কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলোচনা করতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সৌহার্দ্য লেখা এই বাস, এই মুহূর্তে দেখুন সেই বাস, সৌহার্দ্য লেখা বাস এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই তো থাকা উচিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যের চিকিৎসকদের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যজনক এ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেণী শত্রুতে পরিণত করছেন চিকিৎসকদের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজে পদত্যাগ করবেন, অন্যদিকে বলছেন লাইভ স্ট্রিমিং হতে দেবেন না। সৌহার্দ্য লেখা বাসে চিকিৎসক বাবুরা গেলেন, কিন্তু বিফল মনোরথে ফিরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে লাইভে ভয় পান, লাইভ স্ট্রিমিংয়ে ভয় পান? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ হতে দিচ্ছেন না? এটা দুধ কা দুধ পানি কা পানি হবে, একদম আমরা সবাই শুনতে পারবো। আমরা প্রয়োজনে জায়ান্ট স্ক্রিন করে যার যে চ্যানেল পছন্দ সেই চ্যানেলের লাইভ স্ট্রিমিং চালিয়ে শুনবে। কারা থ্রেড সিন্ডিকেটের মাথা? সেই রাতে সেমিনার রুমে কারা অবৈধভাবে এসেছিল? কেন বহিরাগত ডাক্তার ভোরবেলা বর্ধমান থেকে পৌঁছে গেছিল? কারা আসলে পোস্টমর্টম রিপোর্টটাকে ট্যাম্পার করেছিল? দেখুন, আপনি এই কথাগুলো বলছি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে প্রতিনিধি দল এইগুলো নিয়ে আলোচনা করছেন, এর গ্র্যাভিটিটা আলাদা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লাইভ স্ট্রিমিং নিয়ে যে যুক্তিটা সামনে তুলে ধরলেন, আমার এবং আপনার, আমি জানি না এই যুক্তিটা 1962 সালে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারতেন, কিন্তু এখন যিনি হোয়াটসঅ্যাপ করেন, ফেসবুক করেন, লাইভ স্ট্রিমিংয়ে সবসময় বই উদ্বোধন করছেন, বক্তব্য রাখছেন, সব কিছু বলেন, তিনি লাইভ স্ট্রিমিং নিয়ে আজ কি বললেন একবার শুনি। আপনারা জানেন অন্য সময় একবার আমি ওদের নিয়ে, ওরা যেটা বলছে ঠিকই বলছে,
লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না, বা কেসটা সিবিআইয়ের কাছে ছিল না, সিবিআইয়ের কাছে ছিল না, সেটা অন্য ঘটনা ছিল। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম, আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইস্ট সুপ্রিম কোর্ট, হাইস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। লাইভ হলে কেন ভয়? মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ স্ট্রিমিং অ্যালাউ করছেন না? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রদীপবাবু এই মুহূর্তে রয়েছেন, প্রদীপ মিত্র একটা সময় SSKM এর ডিরেক্টর ছিলেন, প্রদীপ মিত্র জানেন খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মিডিয়ার ক্যামেরা অন করে ঠিক কি করেছেন বা করেন। ইনফ্যাক্ট একজন ডাক্তারবাবুকে ধমকানো চমকানো SSKM হাসপাতালে, বা পুলিশকে তোমাকে চাপকাবো, এই সমস্ত বলা, এগুলো তো লাইভেই হয়েছে। এগুলো ছেড়ে দিন। আমি একটা ছবি দেখাচ্ছি 2019 সালের, আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাগুলো বলছেন, এই 2019 সালের এই ছবি। পরিবহ মুখার্জি, NRS এর ডাক্তার, মার খেয়েছিল, গোটা বাংলা উত্তাল হয়ে গেছিল, ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ এসেছেন। আজ আমি জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম এসেছেন, সেই ছবিটাও দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা এই মিটিংটায় কে কি বলছে, কোন প্রতিনিধি কি বলছে, আমি ফুল ফ্রেমে একবার দেখানোর চেষ্টা করব। একবার ছাত্র প্রতিনিধিদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের এই লাইভ স্ট্রিমিং এর যে ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, এগুলো সমস্তটা লাইভ স্ট্রিমিং এর রেকর্ড ছিল। পুলিশ কমিশনার ছিলেন, ডিজি ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, দেখুন জুনিয়র ডাক্তাররা নিজেদের বক্তব্য রাখছেন, এগুলো সমস্ত লাইভ স্ট্রিমিং এ হয়েছে ম্যাডাম। তারপরেও কেন আপনি 2024 সালের আজকের এই ঘটনার লাইভ স্ট্রিমিং চাইছেন না? তার মানে কি বড় কিছু বেরিয়ে যেতে পারে? তার মানে কি এই সুদীপ্ত রায়, সুশান্ত রায়, এই আফসার খান যে গ্রেপ্তার হলো, এই যে সন্দীপ ঘোষ যাকে আপনি প্রাইস পোস্টিং দিয়ে দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ, এই সমস্ত নাম বেরিয়ে আসতে পারে? তার মাথার উপরে SP দাস বলে শুভেন্দু অধিকারী বারবার একটা নাম বলছেন, SP দাস, শ্যামাপদ দাস, এটা অধীর চৌধুরী বলছেন। শ্যামাপদ দাসের নাম যদি ছাত্র প্রতিনিধিরা বলে দেয়, যদি এই থ্রেড সিন্ডিকেটের কথা বেরিয়ে আসে, যদি সেমিনার রুমে সেদিন কি কাণ্ডটা ঘটেছিল এই সমস্ত কিছু বেরিয়ে আসে, মানুষ জানতে পারে, সেই ভয় লাইভ হচ্ছে না। প্রদীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে একদম ভেতর থেকে প্রদীপবাবু দেখেছেন। আজকে কি হলো প্রদীপবাবু? আমার তো মনে হয় যে এই আজকের ঘটনা আমি অবাক হয়ে যাচ্ছি। এতে কোনো অসুবিধেই নেই তো লাইভ স্ক্রিনিংয়ে, যেখানে সুপ্রিম কোর্টের, আমি বুঝতে পারলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কী যুক্তি দিলেন, মানে সুপ্রিম কোর্টের কি অসুবিধে আছে? কোর্টের বড় বড় রায় সেগুলো লাইভ স্ক্রিনিংয়ে হচ্ছে, এখানে কোনো অসুবিধে হওয়ার তো কথা না। এবং আগেও এই যেটা আপনারা দেখাচ্ছেন দেখছি, সেটাতে ঘটনাচক্রে আমি মেন নেগোশিয়েট করেছিলাম, আমি ছাত্রদের বুঝিয়ে নিয়ে গেছিলাম নবান্নতে, এবং সেখানে খুব ভালো পরিবেশেই সেখানে আলোচনা হয়, সব ঠিক হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেখানে যেগুলো আজকে সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, সেই 19 সালে কথা হয়েছিল বিভিন্ন মেডিকেল কলেজে যে ধরনের সিসি ক্যামেরা, যে সিকিউরিটি করা হবে, আজ পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি। আজকে 24 সাল, 5 বছরেও সেটা হয়নি। সুতরাং এইটা সেফটি সিকিউরিটি প্রশ্নে বা হসপিটালগুলোর নিরাপত্তা প্রশ্নে খুব একটা বেশি দূর এগোনো যায়নি।
যে তিমিরে রয়েছে সেই তিমিরেই রয়েছে এখনও। অতএব এইখানে যদি সুপ্রিম কোর্ট কিন্তু সত্যি কথা যে বলেছেন যে ছাত্রদের যে তোমরা জয়েন করো, সেখানে কিন্তু একটা রাইডার আছে, সেখানে বলা হয়েছে শর্ত সাপেক্ষ, সেই অর্ডারটাও শর্ত সাপেক্ষ, যে নিরাপত্তা সুনিশ্চিত হলে। সেখানে সরকার কিভাবে প্লেস করেছেন সেখানে আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিছুই হয়নি, এখনো পর্যন্ত সেই জায়গাতেই রয়েছে। আমি প্রদীপবাবু আপনাকে একটু বিরত করছি। এসমা নিয়ে আমরা যে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সুনরম করে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসমা নিয়ে যে কথাগুলো বললেন সেই কথাও আমরা শোনাবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুনরম করে প্রথমে ধমক চমক, সাসপেন্ড করে দেবো, এই করে দেবো। তৃণমূলের ছোট মেজো কুচো নেতারা তারা বললেন তাদের খাওয়ার বন্ধ করে দেবো, কেউ বলে দিলেন যে তাদের দেশদ্রোহী বানিয়ে দিচ্ছি, এই সমস্ত কিছু হলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পারছেন যে মিথ্যা কথা বলে জালিয়াতি করে একটা সরকার চলতে পারে না। ডাক্তারদেরকে দেশদ্রোহী বা ডাক্তারদেরকে শ্রেণীশত্রু বানিয়ে কোনো সমাজ চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলে আজ সুর নরম করেছেন। কি ভয়ঙ্কর সুর নরম একবার দেখুন। পদত্যাগ করার আগে, আমি জানি না পদত্যাগ কবে করবেন, কিন্তু উনি পদত্যাগ করবেন বলেছেন প্রয়োজনে, কিন্তু তার পাশাপাশি সুর নরম করলেন ডাক্তারবাবুদের বার্তা দিতে। শুনুন। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে। আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন, এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। লাইভ হলে এত ভয় কেন? উল্টে পদত্যাগ করার কথা বলছেন, কিন্তু তার পাশাপাশি এসমা এই শব্দটা বারবার বলছেন। কি এই এসমা? একবার যদি দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বোঝানোর কথা বলছেন, চাপা ঠান্ডা গলায় কি বলছেন। এসমা অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন, এটা সরকারি যারা কর্মীরা রয়েছেন তাদের জন্য এই আইন বলবৎ হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা এই আইন, এই আইনে আইন প্রয়োগ করতে পারে রাজ্য সরকার, অর্থাৎ জোর করে বলতে পারে কোনো কর্মচারীকে তোমাকে কাজ করতে হবে। সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে ব্যবহার করা যায় এই এসমা। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসমা জারি করবেন? সরকারি কর্মীদের ধর্মঘট কারার আইন, জুনিয়র ডাক্তারদের ওপরে কি এসমা জারি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় এসমা জারি করা নিয়ে কি বলেছেন একবার শুনবো, এবং তারপর প্রদীপ বাবু আপনার কাছে যাচ্ছি। Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action, because sometimes we have to tolerate. It is a duty to tolerate sometimes. Tolerate করাটাও, ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে। I am sorry, I apologize to the people of my state and other state. It never happens anywhere. ইউপিতে 6 মাস
করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমা সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। প্রদীপবাবু একটু যদি বুঝিয়ে বলেন, এই এসমা কখনো বলছেন যে জারি হতে পারে, কখনো বলছেন যে আমি সাপোর্টার নই ইমার্জেন্সির, কখনো তৃণমূলের নেতারা বারবার চমকাচ্ছেন ধমকাচ্ছেন, একটু যদি বুঝিয়ে বলেন। না, ব্যাপারটা হচ্ছে এসমা হচ্ছে যে কোনো সার্ভিসে যারা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যে আন্দোলনটা হচ্ছে জুনিয়র ডক্টরসদের, বেশিরভাগই তারা সার্ভিসের নয়, ডাইরেক্ট সার্ভিসের নয়, তারা ইন্টার্ন আছেন, পিজিটি আছেন, তাদের ক্ষেত্রে এসমা প্রয়োগ চট করে আইন অনুযায়ী সেটা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে উনি নিজেই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি ওর ফেভারে নন, উনি মানে এসমার নামটা করেছেন কিন্তু উনি নিজেই বলছেন না আমি এটা করতে চাই না এবং আমি এই ধরনের আমি নিজেই আন্দোলন করে এসেছি। ন্যাচারালি যেটা হচ্ছে গভর্নমেন্ট, আমি আশা করব নিশ্চয়ই এটা প্রভোগ করবে না এই ধরনের কোনো অত্যাচারমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা ছেলেদের ওপর গ্রহণ করা। তাহলে কিন্তু সিনিয়র ডাক্তারদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখছি যে হাজার হাজার সিনিয়র ডাক্তার রেডি রয়েছেন, এদের ওপর মিনিমাম যদি কোনো দমনমূলক কিছু হয় তাহলে তারা মাস রেজিগনেশন দেবেন, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা তখন ভেঙে পড়বে। এখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি, স্বাস্থ্য ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি, খুব সুন্দর হয়, বরঞ্চ সিনিয়র ডাক্তাররা অনেক বেশি সময়ের কাজ করে জুনিয়রদের এটা সাপোর্ট। মানে এগুলো যদি করেন আসলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভোগ করবেন যে যাতে করে এই হেলথ সিস্টেমটা ভেঙে পড়ে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলে যাচ্ছেন সব নাকি হচ্ছে এই মুহূর্তে চিকিৎসা পাচ্ছে না, সব নাকি বন্ধ। মনে করি আলোচনার পথ নিশ্চয়ই বন্ধ হয়ে যায়নি, আলোচনা করেই সমাধান করতে হবে, দমনমূলক করলে কিন্তু পরিস্থিতি আরো খারাপই হবে। বেশ, জন্টু বারেক আপনার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। আমি বলছি এসমা যেমন ডাক্তারবাবু বললেন একদম ঠিক কথা, যে স্টাইপেন্ড হোল্ডার মানে নন বেতন যারা পায় না তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। দ্বিতীয়, এসমা লাগু করতে গেলে কতগুলো জিনিস প্রুভ করতে হবে যেটার ভিত্তিতে যে পরিষেবা পাচ্ছে না। যে কপিল সিব্বলজি যে তথ্যটা তোমাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে সেটা তো অস্বচ্ছ মুখ্যমন্ত্রী নিজেও জানেন, আমি তাকে মিথ্যাবাদী বলছি না, তিনি জানেন না, আমি সম্মান করেই বলছি। দ্বিতীয়, এই যে মিটিং সমস্যার সমাধান, জানো কি এটা একটা না লিগাল ডকুমেন্টস উনি তৈরি করলেন, উনি সমস্যার সমাধান চায় না, এদেরকে একটা ফাঁদে ঢুকালেন। একাধিক ঘটনায় আমরা দেখেছি ফাঁদ তৈরি করেছে, সুপ্রিম কোর্টে এটা প্লেস করবে, দেখো আমি কত আন্তরিক। তা না হলে আমি তোমায় বলি যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যেখানে তাকে লিগাল আর্টিকেল 21 কনস্টিটিউশনের আর্টিকেল 21-এ মাননীয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই চন্দ্রচূড় সাহেব 1918 সালে পরিষ্কার বলেছিল যে রাইট অ্যাক্সেস লাইভ কোর্ট প্রসিডিংটা হচ্ছে তাদের একটা রাইটস হচ্ছে জাস্টিস এবং গ্যারান্টির রাইট। ফলে এই লাইভ অ্যাক্সেসটা তো সংবিধান সম্মত। সুপ্রিম কোর্ট কি এই ধরনের একদম অনুরণনের থেকে আমি প্রতিক্রিয়াটা নেব। ভয় লাগছে না, আমরা কোনোভাবেই ভয় পাচ্ছি না। উনি বলেছেন যে আন্দোলনের মঞ্চ থেকে নাকি ওনার জন্ম, কিন্তু বারবার এই এসমার কথাটা সামনে তুলে এনে হয়তো কোথাও একটা ভয়ের পরিবেশ সামনে তুলে আনতে চাইছেন, ঠিক আছে। আর একটা কথা, আজকে সকালেই স্বাস্থ্য ভবন থেকে জানতে চাওয়া হয়েছে যে কতজন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন না দিয়েছেন। আমরা বলছি আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু এই ঘটনাগুলো আসলে এগুলো গভর্নমেন্ট স্পন্সর্ড থ্রেট কালচার, সেইগুলো সামনে আনার চেষ্টা হচ্ছে। আমি আর ময়ূক দুটো কথা স্পষ্টভাবে বলতে চাই। একটা কথা হচ্ছে আমরা আলোচনার জন্য প্রস্তুত বলেই আজকে আমাদের চিকিৎসকরা জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে নবান্নতে গিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছেন সাব জুডিশিয়াল বিষয়ে লাইভ স্ট্রিমিং করা যায় না, কিন্তু আমি এখান থেকে একটা প্রশ্ন করতে চাই, উনি যদি জানতেন যে সাবজুডিশিয়াল বিষয়ে ওখানে আলোচনা হবে, সেই সাবজুডিশিয়াল বিষয়ে কি আলোচনা করা যায়? আমরা তো সাবজুডিশিয়াল বিষয়ে আলোচনা করতে চাইনি, আমরা আমাদের 5টা যে দাবি আছে সেই দাবির ভিত্তিতে আলোচনা করতে চেয়েছি। আজকে আমি লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, আর একটা কথা, লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম, ওখানে উনি বলেছেন যে উনি নাকি 2 ঘন্টা অপেক্ষা করেছেন, আমরা ছোট উনি বড়, তাই উনি আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আমি একটা কথা মেনশন করতে চাই এখানে, যেদিন এই ঘটনাটা ঘটে তার পরের দিন তিলোত্তমার মা বাবা 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন, এবং 3 ঘন্টা অপেক্ষা করার পর তাদেরকে মিসলিড করা হয়েছে, তাদের মেয়ের মুখটুকু দেখতে দেওয়া যায়নি। তাহলে সেই 3 ঘন্টা অপেক্ষা করা, আর আজকে উনি 2 ঘন্টা অপেক্ষা করে বলছেন আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। অত্যন্ত লজ্জাজনক। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় অত্যন্ত লজ্জাজনক, যেটা নিয়ে আমি কাল জবাব চাই বাংলাতে, কাটাছেঁড়া শুধু নয়, চাঁচাছোলা ভাষায় সরকারকে একদম স্ট্রেট বলে দিচ্ছি, সরকারকে
প্রশ্ন করব, জবাব চাইব, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার জালিয়াতি করছেন সংখ্যা নিয়ে? জালিয়াতি ফাঁস মমতার। রাজ্য সরকারি হাসপাতাল রয়েছে 245টি, প্রত্যেকটি জায়গাতে কাজ বন্ধ হয়েছে। মেডিকেল কলেজ রয়েছে 26টি, আমি ধরে নিলাম এখানে জুনিয়র ডাক্তার রয়েছে, তারপরে মেডিকেল কলেজগুলোতে কাজ বন্ধ হয়ে যাচ্ছে। 245টি সরকারি হাসপাতালের ডাক্তার 93,000 মানুষ স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? 93,000-এর মধ্যে জুনিয়র ডাক্তার মাত্র 7,500। এই 7,500-র মধ্যে থেকে 6,000 মানুষ আন্দোলন করলেও 8% সামান্য বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে দিলেন যে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন সরকারি হাসপাতালগুলোতে নাকি একের পর এক রোগী মৃত্যু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন এমন কিছু কথা, যে কথা আসলে ডাক্তার বাবুদেরকে গণশত্রুতে পরিণত করার একটা ব্লুপ্রিন্ট। লোক খেপাবেন না। একজন ডাক্তার ভারতবর্ষে মারা গেলে 800 জন বিনা চিকিৎসায় মারা যাবে। একজন স্বাস্থ্যকর্মী ভারতবর্ষে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হলে, তাদেরকে খুন করা হলে 1000-এর উপর বেশি মানুষ বিনা চিকিৎসায় মারা যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের 95,000 ডাক্তার যদি রাস্তায় নেমে পড়ে, একটা গোটা সিস্টেম ধ্বংস হয়ে যাবে। আপনি কি সেটা চান? তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূখ।